বেড়াতে আসলে বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয়, আর প্রহরপ্রিয়তির খুশিটা কিন্তু সত্যি একটু আলাদা হয়ে যায়, কারণ তারা দুটো বাড়িতেই একসাথে বেড়ায়। তার দিদার বাড়িতে এখন তারা আছে, আর সুন্দর করে এখন রেডি হয়ে তার বাবার সাথে চলে যাবে তার ঠাম্মা বাড়িতে। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব শুধুমাত্র 20 টাকার রিক্সা ভাড়ার দূরত্ব। তাহলে বোঝো, কখনো কখনো ইচ্ছা করলে হেঁটেও চলে যাওয়া যায়। আর প্রহরপ্রিয়তি আজকে সারা দিনের উদ্দেশ্যে নিজেদের বাড়ি যাচ্ছে। আমি বলেছি তোরা যা, আমি আমার মার কাছেই থাকবো। এবার বাড়িতে আসার আমার একটাই উদ্দেশ্য, আমি আমার মায়ের কাছে থাকবো, আর সেই কাজটা করারই চেষ্টা করছি। তবে অবশ্যই যাব শ্বশুর বাড়ি, অল্প কিছুক্ষণের জন্য যাব, আবার পরের দিন দেখা যাবে ঢাকা চলে যেতে হচ্ছে। খুব শর্ট টাইমের জন্য এসেছি, থাকার ইচ্ছা থাকলেও না থাকতে পারবো না। প্রহরপ্রিয়তির আবার এ মাসের 24 তারিখ থেকেই হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হবে। আর আমি যেহেতু বই খাতা নিয়ে আসিনি, অল্প কিছুর দিনের জন্য এসেছি, তো ভাবলাম যে বইপত্র নেই, কারণ ওদেরকে আসলে একটু ফ্রি সময় তো দিতেই হবে। আর এদিক দিয়ে তারা বেরিয়ে গেছে তার বাবার সাথে, তারা সারাদিনের উদ্দেশ্যে যাচ্ছে। আমিও কিন্তু খুব মজাই থাকবো, কারণ ওরা মোটামুটি বড় হয়েছে যেহেতু আমার অতটা টেনশন করতে হবে না। ওইখানে ওর ঠাম্মা আছে, ওর জেঠিমারা আছে, তারাই ওদেরকে আসলে টেক কেয়ার করে। মাঝে মাঝে না একটু নিজের মতো করে থাকতেও কিন্তু ভালো লাগে। তোমরা দেখবে নিজের মতন করে একটু থেকে একটু কিন্তু অন্যরকম মজা লাগে। আর এখন বিকাল হয়ে গেছে, প্রহরপ্রিয়তি এর মধ্যে আবার চলেও এসেছে। আর মার রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি বাবার জন্য একটু নাস্তা তৈরি করব। মাকে বলেছিলাম একটু ছোলা ভিজিয়ে রেখো, বাবা আবার আমার হাতে ছোলা খেতে পছন্দ করে। মার বাড়িতে আসার পর থেকে বসে বসেই খাচ্ছিলাম, ভাবলাম যে না, বিকালের নাস্তাটা আমি তৈরি করি, যেহেতু বাবা আমার হাতের খাবারটা পছন্দ করে। এই কারণে একটু আলসেমি ভেঙে আবার চলে এসেছি রান্নাঘরে। যাই হোক, বাবা মাকে কিন্তু খাওয়াতে প্রত্যেকটা মেয়েই হয়তো আমার মতো পছন্দ করে। আর বাবার জন্য একটু সুন্দর করে চেষ্টা করছিলাম ছোলা ভুনা করে নিতে, সাথে একটু চাও করে দিয়েছি বাবাকে। যেহেতু আমার বাবা ডায়াবেটিক্সের পেশেন্ট, এই কারণে সে আবার একটু হাঁটতে বেরোয়েছে। এই ফাঁকে যদি আমি ছোলাটা তৈরি করে রাখি, এসে খেতে পারবে। আর একটু ছোলা রেখে দিলাম, সেদ্ধ ছোলা যদি প্রিয়তি খায় খাবে, না খেলে না খাবে, কারণ সে আবার মশলা দেওয়া অনেক কিছুই খেতে চায় না। রান্না করতে আসার আগ পর্যন্ত না কিন্তু একটু আলসেমি লাগে, কিন্তু যখন রান্নাঘরে ঢুকি তখন আমি যদি 100 পদ রান্না করি, আমার কাছে না কোনো অলসতাই কাজ করে না। এটা কার কার হয় একটু আমাকে জানাবে। আর মা অনেকগুলো মাংস ভেজে রেখেছিল। প্রহরপ্রিয়তি যেহেতু দুপুরবেলা ছিল না, ঠাম্মা বাড়ি ছিল, ওই কারণে আমি একটু মাংস বসিয়ে দিলাম প্রহরপ্রিয়তির জন্য, যদি একটু তাদেরকে খাওয়াতে পারি, কারণ তারা এক জায়গা থেকে এক জায়গায় আসলে আরও খাওয়া দাওয়া একটু এলোমেলো অবস্থা করে ফেলে। আর তার দিদারও চেষ্টা থাকে সবসময় তার নাতনিরা কী খাবে সেইগুলো করারই। মাই বলছিল মা রান্না করবে, আমি বললাম না মা, আমাকে দাও, আমি রান্না করে ফেলি, যেহেতু আমি রান্না করে ঢুকেছি, আর তোমাকে কষ্ট করে আসতে হবে না। আমি সুন্দর করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিলাম। আর মাংসগুলো মা ভেজে রেখেছিল, সেই মাংসগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি এই মাংসগুলো না একটু রোস্টের মতন করেই রান্না করব। বাবার বাড়িতেই মেয়েরা মনে হয় একমাত্র অলসতা করে, আর কোথাও যে মনে হয় অলসতা করার কোনো সুযোগ নেই। তারপরও একটু তো ছোটোখাটো দায়িত্ব যেগুলো আছে সেগুলো কিন্তু করতেই হয়, চোখে দেখে না করে আসলে পারা যায় না। এবার মশলার সাথে সুন্দর করে মাংসটাকে কষিয়ে কিন্তু আমি জল দিয়ে অনেকক্ষণ ধরে একটু বসিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি চেষ্টা করব সবাইকে খাবারগুলো সার্ভ করে দিতে। বাবা এসছে কিনা যেয়ে দেখি। বাবা যেহেতু এখন আসে নাই, প্রহরের বাবাকে বললাম যে তুমি একটু বিকালের নাস্তাটা খেয়ে চাটা খেয়ে ফেলো। সে যেহেতু বাড়ি থেকে এসেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, তাকে একটু খাবারটা দিয়ে দিলাম এবং তাকে বললাম তুমি একটু খাচ্ছ, একটু হাসো না। সে কিন্তু ছোট্ট করে একটু হাসিয়ে দিল। আর এই অনেকটা সময় পরে মা যাচ্ছে তার নাতনিদের নিয়ে একটু নূপুর ঠিক করাতে। আর নূপুরগুলো যেহেতু বড় হয়েছে, ঠিক তো করতেই হবে।